নমস্কার। অল্প অল্প গল্প স্বল্পে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ যে মানুষটির লেখা গল্প পাঠ করতে শুরু করতে চলেছি তিনি আর কেউ নন, তিনি বাংলা সাহিত্যের বিখ্যাত তারকা আশাপূর্ণা দেবী। বাংলা সাহিত্যে আশাপূর্ণা দেবীর অভ্যুদয় একটি বিশিষ্ট ঘটনা। তার তীক্ষ্ণ দৃষ্টি ও ক্ষুরোধার লেখনী বাঙালির সংসার জীবনের উপরকার বর্ণাঢ্য মোহজাল ছিন্ন বিচ্ছিন্ন করে তার যে সত্যকার রূপ দেখিয়েছেন তা ইতিপূর্বে কোনো লেখক বা লেখিকা দেখতে কি দেখাতে সাহস করেননি। কোনো প্রচলিত ধারণা ও বিশ্বাসকেই লেখিকা যাচাই না করে গ্রহণ করতে রাজি হননি, আর তার ফলে বিশ্বাসমুগ্ধ বহু পাঠককেই সুকঠিন আঘাত পেতে হয়েছে তাঁর লেখা পড়ে। তাঁর সত্যদৃষ্টির নিকষে টেকেনি প্রায় কোনোটাই। অধিকাংশ ক্ষেত্রেই আপাত মূল্যবান অলংকারের ভিতরকার কেমিক্যাল সোনা ও ঝুটো পাথরের যথার্থ চেহারাটা বেরিয়ে পড়েছে। কিন্তু শুধুই কি জীবনের অসত্য ও অমলিন দিকটাই দেখেছেন লেখিকা? না, তা দেখেননি। তাহলে আজ এই গল্পের নায়িকা সত্যবতীর সৃষ্টি বা কল্পনা সম্ভব হতো না। বাংলার সমাজ ও সংসারের অন্তঃপুরে গত শতবর্ষে যে অভাবনীয় ও অকল্পনীয় পরিবর্তন ঘটে গিয়েছে, বহু অসমসাহসিক বীরাঙ্গনার বুকের রক্তেই তা ঘটতে পেরেছে। তারা নিজেরা জ্বলে আলোকিত করে দিয়ে গেছে জীবনের প্রশস্ত রাজপথ, আত্মবলির মূল্যে খুলে দিয়ে গেছে মহৎ সম্ভাবনার সিংহদ্বার। লেখিকার আবির্ভাব যেমন বিস্ময়কর, তেমনি বাংলা কথা সাহিত্য ক্ষেত্রে প্রথম প্রতিশ্রুতির আবির্ভাবও একটি স্মরণীয় ঘটনা। বাঙালি পাঠক পাঠিকা তথা সমগ্র বাংলা ভাষাভাষী জনতা চিরদিন এই উপন্যাসখানির জন্য লেখিকার কাছে কৃতজ্ঞ ও ঋণী বোধ করবেন, সন্দেহ নেই। বহু গুণী ও জ্ঞানী পাঠকের মতে তিনি যদি মাত্র এই একটি গ্রন্থই রচনা করতেন, তাহলেও বঙ্গবাণীর সভায় তার আসন স্থায়ী ও বরণীয় হয়ে থাকত। লেখিকা নিজে এই গ্রন্থতে শুরুতে বলে গিয়েছেন, বহির্বিশ্বের ভাঙা গড়ার কাহিনী নিয়ে রচিত হয় বিগত কালের ইতিহাস। আলো আর অন্ধকারের পৃষ্ঠপটে উচ্চকিত সেই ধ্বনিমুখর ইতিহাস পরবর্তীকালের জন্য সঞ্চিত রাখে প্রেরণা, উন্মাদনা, রোমাঞ্চ। কিন্তু স্তিমিত অন্তঃপুরের অন্তরালেও কি চলে না ভাঙা গড়ার কাজ, যেখান থেকে রং বদল হয় সমাজের, যুগের, সমাজ মানুষের মানসিকতা। চোখ ফেললে দেখা যায় সেখানেও অনেক সঞ্চয়। তবু রচিত ইতিহাসগুলি চিরদিনই এই অন্তঃপুরের ভাঙা গড়ার প্রতি উদাসীন। অন্তঃপুর চিরদিনই অবহেলিত। বাংলাদেশের সেই অবজ্ঞাত অন্তঃপুরের নিভৃতে প্রথম যারা বহন করে এনেছেন প্রতিশ্রুতির স্বাক্ষর, এ গ্রন্থ সেই অনামী মেয়েদের একজনের কাহিনী। তুচ্ছ দৈনন্দিনের পৃষ্ঠপটে আঁকা এই ছবি যদি বহন করে রাখতে পেরে থাকে বিগতকালের সামান্যতম একটি টুকরোকে, সেইটুকুই হবে আমার শ্রমের সার্থকতা। লেখিকার এই অসামান্য প্রচেষ্টাকে প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি আমাদের আজকের গল্প, আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি। এটি একটি উপন্যাস হওয়ায় এটিকে কয়েকটি পর্বে ভাগ করা হচ্ছে। শুরু হচ্ছে প্রথম প্রতিশ্রুতির প্রথম পর্ব। সত্যবতীর গল্প আমার লেখা নয়, এ গল্প বকুলের খাতা থেকে নেওয়া। বকুল বলেছিল, একে গল্প বলতে চাও গল্প, সত্যি বলতে চাও সত্যি। বকুলকে আমি ছেলেবেলা থেকে দেখেছি, এখনো দেখছি। বরাবরই বলি, বকুল তোমাকে নিয়ে গল্প লেখা যায়। বকুল হাসে, অবিশ্বাস আর কৌতুকের হাসি। না, বকুল নিজে কোনোদিন ভাবে না তাকে নিয়েও গল্প লেখা যায়। নিজের সম্বন্ধে
কোনো মূল্যবোধ নেই বকুলের, কোনো চেতনাই নেই। বকুলও যে সত্যিই পৃথিবীর একজন, এ কথা যেন মানতেই পারে না বকুল। সে শুধু জানে সে কিছুই নয়, কেউই নয়, অতি সাধারণের একজন, একেবারে সাধারণ, যাদের নিয়ে গল্প লিখতে গেলে কিছুই লেখবার থাকে না। বকুলের এ ধারণা গড়ে ওঠার মূলে হয়তো ওর জীবনের বনেদের তুচ্ছতা, হয়তো এখন অনেক পেয়েও শৈশবের সেই অনেক কিছু না পাওয়ার ক্ষোভটা আজও রয়ে গেছে তার মনে। সেই ক্ষোভই স্তিমিত করে রেখেছে তার মনকে, কুণ্ঠিত করে রেখেছে তার সত্তাকে। বকুল সুবর্ণলতার অনেকগুলো ছেলেমেয়ের মধ্যে একজন, সুবর্ণলতার শেষের দিকের মেয়ে। সুবর্ণলতার সংসারে বকুলের ভূমিকা ছিল অপরাধীর। অজানা কোন এক অপরাধে সবসময় সন্ত্রস্ত হয়ে থাকতে হবে বকুলকে, এ যেন বিধি নির্দেশিত বিধান। বকুলের শৈশব মন গঠিত হয়েছিল তাই অদ্ভুত এক আলো ছায়ার পরিমণ্ডলে, যার কতকাংশ শুধু ভয়, সন্দেহ, আতঙ্ক, ঘৃণা, আর কতকাংশ জ্যোতির্ময় রহস্যপুরীর উজ্জ্বল চেতনায় উদ্ভাসিত। তবু মানুষকে ভালো না বেসে পারে না বকুল। মানুষকে ভালোবাসে বলেই তো, কিন্তু থাক, এটা তো বকুলের গল্প নয়। বকুল বলেছে, আমার গল্প যদি লিখতেই হয় তো সে আজ নয়, পরে। জীবনের দীর্ঘ পথ পার হয়ে সে বুঝতে শিখেছে বকুল পিতামহী প্রপিতামহীর ঋণ শোধ না করে নিজের কথা বলতে নেই। নিভৃত গ্রামের ছায়ান্ধকার পুষ্করিণী ভরা বর্ষায় উপচে উঠে নদীতে মিশে স্রোত হয়ে ছোটে, সেই ধারায় ছুটে ছুটে একদিন সমুদ্রে গিয়ে পড়ে। সেই ছায়ান্ধকারের প্রথম ধারাকে স্বীকৃতি দিতে হবে বই কি। আজকের বাংলাদেশের অজস্র বকুল পারুলদের পিছনে রয়েছে অনেক বছরের সংগ্রামের ইতিহাস। বকুল পারুলদের মা, দিদিমা, পিতামহী আর প্রপিতামহীদের সংগ্রামের ইতিহাস। তারা সংখ্যায় অজস্র ছিল না, তারা অনেকের মধ্যে মাত্র একজন। তারা একলা এগিয়েছে খানা ডোবা ডিঙিয়ে, পাথর ভেঙে কাঁটা ঝোপ উপড়ে। পথ কাটতে কাটতে হয়তো দিশেহারা হয়েছে, বসে পড়েছে নিজেরই কাটা পথের পথ জুড়ে। আবার এসেছে আরেকজন, তার আরব্ধ কর্মভার তুলে নিয়েছে নিজের হাতে। এমনি করেই তো তৈরি হলো রাস্তা, যেখান দিয়ে আজ বকুল পারুলরা এগিয়ে চলেছে। বকুলরাও খাটছে বই কি, না খাটলে চলবে কেন? শুধু তো পায়ে চলার পথ হলে কাজ শেষ হলো না, রথ চলবার পথ চাই যে। সে পথ কে কাটবে কে জানে, সে রথ কারা চালাবে কে জানে। যারা চালাবে তারা হয়তো অলস কৌতূহলে অতীত ইতিহাসের পাতা উল্টে দেখতে দেখতে সত্যবতীকে দেখে হেসে উঠবে। নাকে নোলক আর পায়ে মল পড়া 8 বছরের সত্যবতীকে। বকুলও এক সময় হাসত, এখন হাসে না। অনেকটা পথ পার হয়ে এসে বকুল পথের মর্মকথা বুঝতে শিখেছে। তাই যে সত্যবতীকে বকুল কোনোদিন চোখেও দেখেনি, তাকে দেখতে পেয়েছে স্বপ্নে আর কল্পনায়, মমতায় আর শ্রদ্ধায়। তাই তো বকুলের খাতায় সত্যবতীর এমন স্পষ্ট চেহারা আঁকা রয়েছে। নাকে নোলক, কানে সারমাকড়ি, পায়ে ঝাঁঝুর মল, বৃন্দাবনী ছাপের 8 হাতি শাড়ি পরা 8 বছরের সত্যবতী। বিয়ে হয়ে গেছে বছরখানেক আগে, এখনো ঘর বসত হয়নি। অপ্রতিহত প্রতাপে পাড়াশুদ্ধ ছেলেমেয়ের দলনেত্রী হয়ে যথেচ্ছ খেলে বেড়ায়। সত্যবতীর মা, ঠাকুমা, জেঠি, পিসি এঁটে উঠতে পারে না ওকে। পারে না হয়তো সত্যবতীর যথেচ্ছাচারের উপর ওর বাপের কিছু প্রশ্রয় আছে বলে। সত্যবতীর বাপ রামকালী চাটুজ্জে বামুনের ঘরের ছেলে হলেও ব্রাহ্মণ জনচিত পেশা তাঁর নয়। অন্য শাস্ত্রপালা, বেদ, বেদান্ত বাদ দিয়ে তিনি বেছে নিয়েছেন
আয়ুর্বেদ। ব্রাহ্মণের ছেলে হয়েও কবিরাজি করেন রামকালী। তাই গ্রামে ওর নাম নারী টেপা বামুন, ওর বাড়ির নাম নারী টেপার বাড়ি। রামকালীর প্রথম জীবনটা ওর অন্য সব ভাই আর অন্যান্য জ্ঞাতিগোত্রদের চাইতে ভিন্ন, কিছুটা হয়তো বিচিত্র। নইলে ওই আধা বয়সী লোকটার ওইটুকু মেয়ে কেন? সত্যবতী তো রামকালীর প্রথম সন্তান। সে যুগের হিসেবে বিয়ের বয়স একেবারে পার করে ফেলে তবে বিয়ে করেছিলেন রামকালী। সত্যবতী সেই পার হয়ে যাওয়া বয়সের ফল। শোনা যায় নিতান্ত কিশোর বয়সে বাপের ওপর অভিমান করে বাড়ি থেকে পালিয়েছিলেন রামকালী। কারণটা যদিও খুব একটা ঘোরালো নয়, কিন্তু কিশোর রামকালীর মনে বোধ করি সেটাই বেশ জোরালো ছাপ মেরেছিল। কি একটা অসুবিধায় পড়ে রামকালীর বাবা জয়কালী একদিনের জন্যে সদ্য উপবিদ্ধারী পুত্র রামকালীর উপর ভার দিয়েছিলেন গৃহদেবতা জনার্দনের পূজা আরতি। মহোৎসাহে সে ভার নিয়েছিল রামকালী। তার আরতির ঘণ্টাধ্বনিতে সেদিন বাড়ি শুদ্ধ লোক ত্রাহি জনার্দন ডাক ছেড়েছিল। কিন্তু উৎসাহের চোটে ভয়ঙ্কর একটা ভুল ঘটে গেল, মারাত্মক ভুল। রামকালীর ঠাকুমা ঠাকুর ঘর মার্জনা করতে এসে টের পেলেন সে ভুল। টের পেয়ে ন্যাড়া মাথার উপর কদম ছাঁট চুল সজারুর কাঁটার মতো খাড়া হয়ে উঠল তার। ছুটে গিয়ে ভাইপোর অর্থাৎ রামকালীর বাবা জয়কালীর কাছে প্রায় আছড়ে পড়েছিলেন। সর্বনাশ হয়েছে জয়। জয়কালী চমকে উঠলেন। কি হয়েছে পিসি? ছেলেপুলেকে দিয়ে ঠাকুর সেবা করালে যা হয় তাই হয়েছে। সেবা অপরাধ ঘটেছে। রেমো জনার্দনকে ফল বাতাসা দিয়েছে, জল দেয়নি। চড়াং করে সমস্ত শরীরের রক্ত মাথায় গিয়ে উঠল জয়কালী। করে একটা আর্তনাদ ধ্বনি তুললেন তিনি। পিসি একটা হতাশ নিঃশ্বাস ফেলে সেই সুরেই সুর মিলিয়ে বললেন, হ্যাঁ, জানি না এখন কার কি অদৃষ্টে আছে। ফুল তুলসীর ভুল নয়, একেবারে তেষ্টার জল। সহসা জয়কালী পায়ের খড়মটা খুলে হাতে নিয়ে চিৎকার করে উঠলেন, রেমো, রেমো! চিৎকারে রামকালী প্রথমটায় বিশেষ আশঙ্কিত হয়নি, কারণ পুত্র পরিজনদের প্রতি স্নেহ সম্ভাষণও জয়কালীর এর চাইতে খুব বেশি নিম্নগ্রামের নয়। অতএব সে বেলের আঠার হাতটা মাথায় মুছতে মুছতে পিতৃ সকাশে এসে দাঁড়ালো। কিন্তু এ কি? জয়কালীর হাতে খড়গ। রামকালীর চোখের সামনে কতকগুলো হলুদ রঙের ফুল ভিড় করে দাঁড়ালো। ভগবানকে স্মরণ কর রেমো, জয়কালী ভীষণ মুখে বললেন। তোর কপালে আজ মৃত্যু আছে। রামকালীর চোখের সামনে থেকে হলুদ রঙের ফুলগুলো লুপ্ত হয়ে গেল, রইল শুধু নিরন্ধ্র অন্ধকার। সেই অন্ধকার হাতরে একবার খুঁজতে চেষ্টা করলো রামকালী, কোন অপরাধে বিধাতা আজ তার কপালে মৃত্যুদণ্ড লিখেছেন। খুঁজে পেল না, খুঁজবার সামর্থ্যও রইল না। সেই অন্ধকারটা ক্রমশ রামকালীর চৈতন্যের উপর ঝাঁপিয়ে পড়ল। জনার্দনের ঘরে আজ পুজো করেছিলি তুই, না? রামকালী নীরব। পুজোর ঘরেই তাহলে কোনো অপরাধ সংঘটিত হয়েছে। কিন্তু কই? কি? যথারীতি হাত পা ধুয়ে তার পৈতেই পাওয়া চেলির জোরটা পরেই তো ঘরে ঢুকেছিল রামকালী। তারপর আসন, তারপর আচমন, তারপর আরতি, তারপর ঠাঁই করে মাথায় ধাক্কা লাগলো। জল দিয়েছিলি ভোগের সময়? এই প্রশ্নটি পুত্রকে করছেন জয়কালী খড়মের মাধ্যমে। দিশেহারা রামকালী আরো ২-১০টা ধাক্কার ভয়ে বলে বসল, হ্যাঁ দিয়েছি তো। দিয়েছিলি? জল দিয়েছিলি? জয়কালীর পিসি যশোদা একেবারে নামের বিপরীত ভঙ্গিতে বলে উঠলেন, দিয়েছিলি তো সে জল গেল কোথায় রে হতবাগা? গেলাস একেবারে শুকনো। প্রশ্নকর্ত্রী ঠাকুমা। বুকের গুরু গুরু ভাবটা কিঞ্চিত হালকা মনে হলো। রামকালী ক্ষীণ স্বরে বলে বসল, ঠাকুর খেয়ে নিয়েছে বোধ হয়। কি? কি বললি? আরেকবার ঠক করে একটা শব্দ, আর চোখে অন্ধকার হয়ে যাওয়ার আরো গভীরতম অনুভূতি। লক্ষ্মী ছাড়া, শুয়োর, বনবরা, ঠাকুর জল খেয়ে নিয়েছে? শুধু ভূত হওনি তুমি, শয়তানও হয়েছ।
ভয় নেই প্রাণে তোমার? ঠাকুরের নামে মিছে কথা। অর্থাৎ মিথ্যা কথাটা যত না অপরাধ হোক, ঠাকুরের নামের সঙ্গে জড়িত হয়ে ভীষণ অপরাধে পরিণত হয়েছে। রামকালী ভয়ের বশে আবারও মিছে কথা বলে বসে। হ্যাঁ, সত্যি বলছি, ঠাকুরের নামে দিব্যি দিয়েছিলাম জল। বটে রে হারামজাদা, বামুনের ঘরের চাঁড়াল, ঠাকুরের নামে দিব্যি জল দিয়েছিস তুই? ঠাকুর খেয়ে ফেলেছে? ঠাকুর খায় জল? মাথার মধ্যে জ্বলছে। রামকালী মাথার জ্বালায় অস্থির হয়ে সমস্ত ভয় ডর ভুলে বসে বলল, খায় না জানো তো দাও কেন? ও আবার মুখে মুখে চোপা। জয়কালী আর একবার শেষমেশ খড়মটার সদ্ব্যবহার করে বললেন, যা দূর হ, বামুনের ঘরের গরু, দূর হয়ে যা আমার সম্মুখ থেকে। এর বেশি আর কিছুই করেননি জয়কালী। আর এরকম ব্যবহার তো তিনি সর্বদাই সকলের সঙ্গে করে থাকেন। কিন্তু কিসে যে কি হয়! রামকালীর চোখের সামনে থেকে যেন একটা পর্দা খসে গেল। চিরদিন জেনে এসেছে জনার্দন বেশ একটু দয়ালু ব্যক্তি। কারণ কারণে অকারণে উঠতে বসতে বাড়ির সকলেই বলে, জনার্দন দয়া করো। কিন্তু কোথায় সেই দয়ার কণিকা মাত্র? রামকালী যে মনে মনে প্রাণ ফাটিয়ে চিৎকার করে প্রার্থনা করল, ঠাকুর এই অবিশ্বাসীদের সামনে একবার নিজ মূর্তি প্রকাশ করো, একবার অলক্ষ্য থেকে দৈববাণী করো। ওরে জয়কালী, বৃথা ওকে উৎপীড়ন করছিস। জল আমি সত্যিই খেয়ে ফেলেছি। এক মুঠো বাতাসে খেয়ে ফেলে বড্ড তেষ্টা পেয়ে গিয়েছিল। না, দৈববাণীর ছায়া মাত্র নেই। সেই মুহূর্তে আবিষ্কার করল রামকালী, ঠাকুর মিথ্যে, দেবতা মিথ্যে, পুজো পাঠ প্রার্থনা সবই মিথ্যে, অমোঘ সত্য শুধু খড়গ। পৈতের সময় তারও একজোড়া খড়গ হয়েছে। তার উপযুক্ত ব্যবহার কবে করতে পারবে রামকালী কে জানে। অথচ এই দণ্ডে সমস্ত পৃথিবীর ওপরই সে ব্যবহারটা করতে ইচ্ছে করছে। পৃথিবীতে আর থাকবো না আমি, প্রথমে সংকল্প করলো রামকালী। তারপর ক্রমশ পৃথিবীটা ছেড়ে চলে যাবার কোনো উপায় আবিষ্কার করতে না পেরে মনের সঙ্গে রফা করলো, পৃথিবীটা আপাতত হাতে থাক, ওটা তো যখন ইচ্ছে ছাড়াই যাবে। ছাড়বার মতো আরো একটা জিনিস রয়েছে, পৃথিবীরই প্রতীক, যেটা বাড়ি। বাড়ি ছাড়বে রামকালী, জন্মে আর কখনো জনার্দনের পুজো যাতে না করতে হয়। তখনও নারী টেপার বাড়ি নাম হয়নি, আদি ও অকৃত্রিম চাটুজ্জে বাড়ি ছিল। সকলের শ্রদ্ধা সমীহেরও আধার ছিল। কাজেই বেশ কিছুদিন গ্রামে সারা পড়ে রইল চাটুজ্জেদের ছেলে হারিয়ে যাওয়া নিয়ে। গ্রামের সমস্ত পুকুরে জল ফেলা হলো, গ্রামের সকল দেবদেবীর কাছে মানসিক মানা হলো। রামকালীর মা রোজ নিয়ম করে ছেলের নামে ঘাটে প্রদীপ ভাসাতে লাগলো। জয়কালী নিয়ম করে জনার্দনের ঘরে তুলসী চড়াতে লাগলেন, কিন্তু কিছুই হলো না। ক্রমশ সকলে প্রায় যখন ভুলেই গেল চাটুজ্জেদের রামকালী বলে একটা ছেলে ছিল, তখন গ্রামের কোন একটি যুবক একদিন ঘোষণা করল, রামকালী আছে। সে মুকসুদাবাদে গিয়েছিল, সেখানে নিজের চোখে দেখে এসেছে রামকালী নবাব বাড়ির কোবরেজ গোবিন্দগুপ্তর বাড়িতে রয়েছে, তার সাকরেদি করে কোবরেজি শিখেছে। শুনে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন জয়কালী। ছেলের বেঁচে থাকার খবর আর ছেলের জাত যাওয়ার খবর, যুগপৎ উল্টোপাল্টা দুটো খবরে তিনি ভুলে গেলেন আনন্দে হৈহৈকার করতে হবে কি শোকে হাহাকার করতে হবে। ছেলে বদ্যি বাড়ির ভাত খাচ্ছে, বদ্যি বাড়ির আশ্রয় গ্রহণ করেছে, এ তো মৃত্যুর সংবাদেরই সামিল। অথচ রামকালী এ যাবৎ পড়েনি। এ কথা জেনে প্রাণের মধ্যে কি যেন ঠেলে ঠেলে উঠছে। কি সে? আনন্দ, আবেগ, অনুতাপের যন্ত্রণা, মুক্তির সুখ? গ্রামের সকলের সঙ্গে পরামর্শ করতে লাগলেন জয়কালী। অবশেষে রায় বেরোলো জয়কালীর নিজের একবার যাওয়া দরকার, সরজমিনে তদন্ত করে দেখে আসুন প্রকৃত অবস্থাটা কি। তাছাড়া সে লোক প্রকৃতই রামকালী কিনা তাই বা কে জানে। যে দেখেছে সে তো নিকট আত্মীয় নয়,
চোখের ভ্রম হতে কতক্ষণ। কিন্তু পরামর্শ শুনে জয়কালী আকাশ থেকে পড়লেন। আমি যাব? আমি কি করে যাব? জনার্দনের সেবা ফেলে আমার কি নড়বার জো আছে? রামকালীর মা জয়কালীর দ্বিতীয় পক্ষ দিনতারিণী শুনে কেঁদে ভাসালো। মুখে এসেছিল বলে, জনার্দনই তোমার এত বড় হলো? বলতে পারল না সাহস করে, শুধু চোখের জল ফেলতে লাগলো। অবশেষে অনেক পরিকল্পনান্তে স্থির হলো জয়কালীর এক ভাগ্নে যাবে, বয়স্ক ভাগ্নে। তার সঙ্গে জয়কালীর প্রথম পক্ষের বড় ছেলে কুঞ্জকালী যাবে। কিন্তু এই গণ্ডক গ্রাম থেকে মুকসুদাবাদে যাওয়া তো সোজা নয়। গরুর গাড়ি করে গঞ্জে গিয়ে খোঁজ নিতে হবে কবে নৌকা যাবে মুকসুদাবাদে। তারপর আবার চাল চিঁড়ে বেঁধে নিয়ে গরুর গাড়িতে 3 ক্রোশ রাস্তা ভেঙে নৌকোর কিনারে গিয়ে ধর্না পাড়া। খরচও কম নয়। জয়কালী ভাবলেন, খরচের খাতায় বসানো সংখ্যা আবার জমার খাতায় বসাতে গেলে ঝঞ্ঝাট বড় কম নয়। এত ঝঞ্ঝাটের দরকারই বা কি ছিল? রাগ হলো সে ফাজিল ছোকরাটার উপর, যে এসে খবর দিয়েছে, যে এত ঝঞ্ঝাট বাঁধানোর নায়ক। রামকালী তো খরচ হয়েই গিয়েছিল, ওই ফাজিলটা এসে খবর না দিলে আর। কিন্তু দরকার ছিল রামকালীর মার দিক থেকে। তাই সব ঝঞ্ঝাট পুইয়ে ভাগ্নেকে আর ছেলেকে পাঠালেন জয়কালী। আর কদিন পরে তারা এসে জানালো খবর ঠিক। রামকালী নিঃসন্তান গোবিন্দবদ্যির পুষ্যি হয়ে রাজার হালে আছে। এরপর নাকি পাটনা যাবে। এদের কাছে বলেছে একেবারে রাজবদ্যি হয়ে টাকার মোট নিয়ে দেশে যাবে, তার আগে নয়। শুনে যাদের বেশি ঈর্ষা হলো তারা বলল, এমন কুলাঙ্গার ছেলের মুখ দর্শন করতে নেই। তাছাড়া ও তো জাতিচ্যুত। যাদের একটু কম ঈর্ষা হলো তারা বলল, তবু বলতে হবে উদ্যোগী পুরুষ, আর জাতিচ্যুতই বা হবে কেন? কুঞ্জ তো বলছে নাকি জেনে এসেছে গোবিন্দগুপ্ত রামকালী চাটুর্যের জন্য কোন এক বামুন বাড়িতে ভাতের ব্যবস্থা করে রেখেছে। গ্রামে আবার কিছুদিন এই নিয়ে আলোচনা চলল, এবং যখন এসব আলোচনা ঝিমিয়ে গিয়ে ক্রমশ আবার সবাই রামকালীর নাম ভুলতে বসল, তখন একদিন রামকালী সশরীরে হাজির হলো টাকার বস্তা নিয়ে। গোবিন্দগুপ্ত পরামর্শ দিয়েছেন, তোমার আর রাজবদ্যি হয়ে কাজ নেই বাপু। রাজ্যে এখন ভেতরে ভেতরে ঘুম ধরতে বসেছে। নবাবের নবাবি তো শিখিয়ে উঠেছে। আমার এই দীর্ঘকালের সঞ্চিত অর্থরাশি নিয়ে দেশে পালিয়ে গিয়ে নিজে নবাবি করবে। আমরা স্ত্রী পুরুষ উভয়ে কাশীবাসে মনস্থির করেছি। অগত্যা চলে এসেছে রামকালী, গঞ্জের ঘাট থেকে নিজের পালকি করে। গোবিন্দগুপ্তর পালকিটাও পেয়েছে রামকালী, নৌকোয় চাপিয়ে নিয়ে এসেছে। কিন্তু তখন জয়কালী মারা গেছেন, এই এক মস্ত আফসোস। বাবাকে একবার দেখাতে পারল না রামকালী, সেই তাড়িয়ে দেওয়া ছেলেটা মানুষ হয়ে ফিরল। গঞ্জের মেলায় যেমন লোকে দল বেঁধে 5 পেয়ে গরু দেখতে ছোটে, তেমনি করে দেশের সমস্ত লোক আসতে লাগলো রামকালীকে দেখতে। রামকালী মনে মনে বিব্রত হলেও সকলকে যথোচিত মান্য করল এবং বয়োজ্যেষ্ঠ সকলকে একজোড়া করে ধুতি ও নগদ 2 টাকা দিয়ে প্রণাম করল। ঘরে ঘরে সবাই বলাবলি করতে লাগলো, উফ কি উঁচু নজরটাই হয়ে এসেছে। অনেকে নিজের নিজের চিরদিন বাড়ি বসে থাকা ছেলেগুলোর দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলল। তবু কিছুদিন একটু যাতে ঠেলা হয়ে থাকতে হয়েছিল বই কি রামকালীকে। বাড়িতে শুতো খেত। বাড়ির ছোট ছেলেপুলে দৈবাত কেউ রামকালীকে ছুঁয়ে ফেললে তাকে কাপড় ছাড়ানো হতো। কিন্তু রামকালী একদিন গ্রামকর্তাদের ডেকে সালিশ মারল। এটা কেন হবে? একটি দিনের জন্যে সে বৈদ্যের অন্ন গ্রহণ করেনি, একদিনের জন্যে কোনো অনাচার করেনি, শুধু শুধু পতিত হয়ে থাকতে হবে কেন তাকে? গ্রামকর্তারা মাথা চুলকে হে হে করতে লাগলেন, স্পষ্ট কিছু বলতে পারলেন না। কারণ ছোঁড়াটা নাকি রাজবদ্যি গোবিন্দগুপ্তর সমস্ত বিদ্যে আর সমস্ত টাকা হাতিয়ে নিয়ে এসেছে। তাছাড়া ছোঁড়ার হাতটাও দরাজ।
শোনা যাচ্ছে শিগগিরই পুষ্করিণী প্রতিষ্ঠা করবে। কর্তাদের হে হে করার অবসরে রামকালী নিজের বক্তব্য ব্যক্ত করলেন। দেখুন, আমার গরুর ওষুধ ডেকে কথা কয়। আমি তার কিছু কিঞ্চিত আশীর্বাদও তো পেয়েছি। সে বিদ্যে আমার জন্মভূমির, আমার পাড়াপড়শির, আমার জ্ঞাতিগোত্তরের কাজে লাগুক, এই আমি চাই। তবে যদি আপনারা তা না চান, তাহলে আবার আমাকে গ্রামের বাস উঠিয়ে চলে যেতে হবে। এবার গ্রাম কর্তারা হাহা করে উঠলেন। সত্যি তো, কথাটা তো উড়িয়ে দেবার নয়। সকলেরই একদিন না একদিন নিদেন কাল আছে। ওদের হাহার অবসরে রামকালী বললে, এই যে একটি পুকুর কাটাবার ইচ্ছে হয়েছে, সেই উপলক্ষে একদিন গ্রাম ভোজন দেব আশা করে বসে আছি। সে আশা তাহলে পূরণ হবে না। এরা এবার দ্বিধাশূন্য হয়ে সে কি করে উঠলেন, আর ইত্যবসরে ফেলু বারুজ্জে এক চাল চেলে বসলেন। কি এক সংস্কৃত শ্লোক আওড়ে বললেন হেসে হেসে, জানো তো, উপযুক্ত বয়সে বিবাহ সংস্কার না হলে কন্যা যেমন অরক্ষণীয়া হয়, পুরুষও তেমনি পতিত হয়। রামকালী মাথা নিচু করে বললে, বয়স প্রায় 30 পার হতে চলল, এ বয়সে কে আমাকে কন্যাদান করবে? ফেলু বারুজ্জে বীর দর্পে বলে উঠলেন, আমি করব, এতে আমার ভাইরা আমাকে যাতে ঠেলেন তো ঠেলুন। ফেলু বারুজ্জকে যাতে ঠেলা, জাতের চিনি মাথা। হাহার স্রোত বইতে লাগলো সভায়। আর ফেলুর চালাকি দেখে মনে মনে সবাই নিজেদের গালে মুখে চড়াতে লাগলো। মেয়ে আর কার ঘরে নেই। এরই কিছুদিন পরে ফেলু বারুজ্জের 9 বছরের মেয়ে ভুবি বা ভুবনেশ্বরীর সঙ্গে বিয়ে হয়ে গেল রামকালীর। বহুদিন এত ঘটার বিয়ে হয়নি গ্রামে, কারণ রামকালী নাকি নিজে 500 টাকা লুকিয়ে ওর মা দিনতারিণীর হাতে গুঁজে দিয়েছিল ঘটা করতে। এই বেহায়ামিটা যথেষ্ট নিন্দনীয়, সন্দেহ নেই, কিন্তু ঘটার মাছমুন্ডাগুলো অনিন্দনীয় ছিল। অতএব রামকালী পুনশ্চ সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেল। অনুমতি পেল বাড়ির মধ্যে গিয়ে খাবার শোবার। যা, তারপরও তো কাটলো কতকাল। সেই ভুবি বড় হলো, ঘর বসত হলো, 15-16 বছরের ভরা নদী হলো। তারপর তো সত্যবতী। বুড়ো বয়সের প্রথম সন্তান বলেই হয়তো বাপের কাছে কিছু প্রশ্রয় আছে সত্যবতী। দিনতারিণী নিরামিষ ঘরে রান্না করছিলেন। সত্যবতী দাওয়ার নিচে ছাঁচতলায় এসে দাঁড়ালো। উঁচু পোতার ঘর, দাওয়ার কিনারাটা সত্যবতীর নাকের কাছাকাছি। পায়ের বুড়ো আঙুলের ওপর সমস্ত দেহভারটা দিয়ে ডিঙি মেরে গলা বাড়িয়ে সত্যবতী তার স্বভাবসিদ্ধ মাজা গলায় ডাক দিল, অ ঠাকুমা, ঠাকুমা। নিরামিষ শেষিলের দাওয়ায় উঠবার অধিকার সত্যবতীর কেন? বাড়ির কারোরই নেই। কেবলমাত্র যারা নিরামিষে অধিকারী তাদেরই আছে। মেটে দাওয়ার এক পেশে কোণটা থেকে খাঁজ কেটে কেটে সিঁড়ি বানানো হয়েছে, আর সে সিঁড়ি থেকে পায়ে পায়ে এগিয়ে যাওয়া পথ হয়েছে একেবারে ঘাট বরাবর। দিনতারিণীর সেজ যা শিবজায়া, দিনতারিণীর 2 ননদ কাশীশ্বরী আর মোক্ষদা, মাত্র এরাই এই পথে পদক্ষেপের অধিকারী নেই। ঘড়া নিয়ে ঘাটে যান এবং স্নান সেরে ঘড়া ভরে ভিজে কাপড়ে পায়ে পায়ে এসে একেবারে ওই সিঁড়িকটি দিয়ে সরকে উঠে পড়েন। ওই রান্নাঘরের দেওয়ালে তাঁদের কাপড় চোপড় শুকোয়, কারণ রাত্রে তো আর এ ঘরে রান্নার পাট নেই। ঘর নিকোনোর কাজেও কিছু আর অচ্ছুতরা কেউ এসে ঢুকবে না, সে কাজ মোক্ষদার। এটো শক্তির ব্যাপারে মোক্ষদা বোধ করে স্বয়ং ভগবানকেও সম্পূর্ণ বিশ্বাস করতে পারেন না, কাজেই সে কাজ নিজের হাতে রাখেন। তাছাড়া মোক্ষদাই বয়সে সবচেয়ে ছোট, অন্যান্যরা সকলেই তার গুরুজন। অতএব সকলের খাওয়ার শেষে তাঁরই ডিউটি। রান্নার দায়িত্ব দিনতারিণীর, মোক্ষদার উপর সে রান্নার বিশুদ্ধতা রক্ষার দায়িত্ব। বাকি 2 জন জোগাড়ে। তা অবশ্যই জোগাড়ের কাজটাও কম না। প্রয়োজনটা 4 জনের হলেও
আয়োজনটা অন্তত 10 জনের মতো হয়। কিন্তু ওসব কথা থাক, আসলে ছেলেপুলের এ উঠোনে পা দেবার হুকুম নেই, কিন্তু সত্যবতীকে কেউ এঁটে উঠতে পারে না। ও যখন তখন দাওয়ার নিচ থেকে নাক বাড়িয়ে হাঁক পারে, অ ঠাকুমা, অথবা অ পিস ঠাকুমা। দিনতারিণী ওর গলা পেয়েই নিজের গলাটা বাড়িয়ে দরজা দিয়ে উঁকি মেরে বলেন, এই মোলজা, এ ছুরি কি দস্যি গো, আবার এসেছিস, বেরো বেরো, ছোট ঠাকুরজি দেখতে পেলে আর রক্ষে রাখবে না। সত্যবতী ঠোঁট উল্টে বলে, ছোট ঠাকুমার কথা বাদ দাও, তুমি শোনো না একটু। সত্যবতী দিনতারিণীর উপায়ী ছেলের মেয়ে, তাছাড়া সত্যর বিয়ে হয়ে গেছে, কাজেই খুব দূরছাইটা ওর কপালে জোটে না। তাই ওর আবদারে অগত্যায় দিনতারিণী একটু ডিঙি মেরে দাওয়ায় এসে দাঁড়ালেন। ইশারায় বললেন, কি চাই? সত্যবতী পিঠের দিকে গোটানো হাতটা ঘুরিয়ে একখানা ছোট মাপের কচি মানপাতা মেলে ধরে চুপি চুপি বলে, একটা জিনিস দাও না। এই মরেছে, এখন আবার জিনিস কি রে? এখন কি কিছু রান্না হয়েছে? আর হলেও তোর সেজ ঠাকুমার গোপালের ভোগের আগ আগে দিয়েছি, টের পেলে কুরুক্ষেত্তর করবে না। আগ চাইনি, আগ চাইনি, ভালো মন্দ রেঁধে নিজেরাই খেও বাবা। আমাকে এক মুঠো পান্তা ভাত দাও দেখি। পান্তা ভাত? দিনতারিণী আকাশ থেকে পড়লেন, আর সঙ্গে সঙ্গে যেন পাতাল ফুঁড়ে উঠলেন মোক্ষদা। পরনে সপসপে ভিজে থান, কাঁখে ভরন্ত কলসি। এইটা বোধ করে মোক্ষদার তৃতীয় দফা স্নান। যে কোনো কারণেই হোক, চাল ধুতে কি শাক ধুতে ঘাটে গেলেই মোক্ষদা একবার সব অস্ত্র স্নান সেরে নেন। দাওয়ার বৈঠি দিয়ে কখন যে উঠে এসেছেন, ঠাকুমা নাতনি কারো চোখে পড়েনি। চোখ পড়ল একেবারে সশরীরিনীর ওপর। দিনতারিণী অপ্রতিভের একশেষ, সত্যবতী বিরক্ত, আর মোক্ষদা, তিনি হাতে নাতে চোর ধরে ফেলা ডিটেকটিভের মতোই উল্লসিত। আবার তুই এখানে? ক্ষণক্ষণে গলায় প্রশ্ন করেন মোক্ষদা। সত্যবতী ঈষৎ আমতা আমতা করে বলে, বারে, আমি কি তোমাদের দাওয়ায় উঠেছি? দাওয়ায় উঠিসনি বলি, সত্যি রাস্তা মারিয়ে এসে সেই পায়ে এই উঠোনে তো পা দিয়েছিস? তুলসী গাছে জল দিতে উঠোনে নামতে হবে না আমাদের? সত্যবতী গোজ গোজ করে বলে, নামবার সময় তো 10 ঘড়া জল না ঢেলে নামবে না, তবে আবার অত কি? মুখে মুখে চোপা করিস নে সত্য, অভ্যেস ভালো কর। মোক্ষদা ঘরাটাকে দুম করে রান্নাঘরের চৌকাঠের ওপিঠে বসিয়ে আঁচল নিংড়ে নিংড়ে পায়ে কাদা ধুতে ধুতে বলেন, বাপ সোহাগে সোহাগে যে একেবারে দিঙ্গি পথ পেয়ে বসে আছিস। বলি শ্বশুর ঘর করতে হবে না, পরের বাড়ি যেতে হবে না, আর কদিন ধিঙ্গি নাচ নেচে বেড়াবি? মেরে কেটে আর 2-4 বছর, তারপর গলায় রসুরি দিয়ে টেনে নিয়ে যাবে না, তখন করবে কি? প্রতি কথায় এই পরের ঘরে যাওয়ার বিভীষিকা দেখিয়ে দেখিয়ে জব্দ করার চেষ্টাটা দুচক্ষের বিষ সত্যবতী। বরং তাকে ওরা ধরে দুঘা মারুক, সহ্য হবে, কিন্তু ওই পরের ঘরের খোঁটা সয় না। অথচ ওইটিই যেন এদের প্রধান অস্ত্র। সত্যবতী তাই বিরক্তভাবে বলে, করবো আবার কি? কি আর করবি? উঠতে বসতে শাওরির টোনা খাবি? ওই পটলা ঘোষালের ভাইপো বউটার মতন টোনা খেতে খেতে গালে কালশিটে পড়ে যাবে। সত্যবতী বয়স ছাড়া ভঙ্গিতে ঝংকার দিয়ে বলে ওঠে, সৃষ্টি সংসারের লোক তার পটলা কাকার ভেজের মতো দজ্জাল নয়। ও মা, শোনো কথা মেয়ের। মোক্ষদা হত্তেলের রং নিটোল টাইট হাত দুখানা নেড়ে বললেন, তা বলবি বই কি, বোর দোষ হলো না, দোষ হলো শাওরির। অবাধ্য চোপাবাজ বউকে কি করবে শুনি? তাকে বসে ফুলচন্দন দিয়ে পুজো করবে? আহা, পুজো করা ছাড়া আর কথা নেই যেন? একটু ভালো চোখে চাইতে পারে না? দুটো মিষ্টি কথা বলতে পারে না? ও মা গো! মোক্ষদা ক্ষণক্ষণে গলায় হেসে উঠে বলেন, ভেতরে ভেতরে মেয়ে পাকার ধারি হয়েছে। দেখবলো দেখবো তোর শাওরি কি মধু ডালা কথা কইবে, কত সোনার চোখকে দেখবে। সে যা, বলি পান্তা ভাতের কথা কি বলছিলি? এতক্ষণ চুপ ছিলেন, এবারে দিনতারিণী হাসেন। হেসে ফেলে বলেন, ও আমার কাছে এসেছে পান্তা ভাত চাইতে। পান্তা ভাত চাইতে এসেছে? মোক্ষদা সহসা যেন ফেটে পড়েন। আমাদের হেসেলে পান্তা চাইছে, আর তুমি সেই শুনে গাগ পাতলা করে হাসছো নতুন মেজবো? আর কত আল্লাহ দেবেন আপনাকে?
পরকাল যে ঝরঝরে হয়ে যাচ্ছে। বলি শ্বশুর বাড়ি গিয়ে যদি বিধবার হেসেল থেকে দুটো পান্ত চেয়ে বসে, তারা বলবে কি? এ কথা ভাববে না যে আমরা বুঝি গপ গপ করে বাসি হাঁড়ির ভাতগুলো গিলি? বলো বলবে কিনা? তাই কখনো কেউ বলে ঠাকুরজি? দিনতারিণী কথাটা হালকা করতে একটু কাষ্ঠ হাসি হেসে বলেন, ছেলে বুদ্ধি, অজ্ঞানী কিনা বলে। ছেলে বুদ্ধি? ও মালো, স্বামীর ঘর করতে পাঠালে ও এখন ছেলের মা হতে পারে, বুঝলে নতুন মেজো বউ? মোক্ষদা কাঁধ থেকে গামছাখানা নিয়ে জোরে জোরে ঝাড়তে ঝাড়তে বলেন, মেয়ের বাক্য বলি শোনো না তো কান্দি, সোহাগেই অন্ত। এই তোকে সাবধান করে দিচ্ছি সত্য, খবরদার 5 জনের সামনে এমনি বেফাস কথা বলে বসবি না। পাড়াপড়শি উনুনমুখীরা তো মজা দেখতেই আছে, এমন কথাটা শুনলে ঠিক বলবে আমরা বাসি হাঁড়িতে খাই। হঠাৎ হি হি করে হেসে ওঠে সত্যবতী। হেসে বলে, লোকে বললেই বা, বললে কি তোমার গায়ে ফোসকা পড়বে? মোক্ষদা নেহাত মেয়েটাকে ছুতে পারবেন না, তাই নিজের গালেই একটা চড় মেরে বলেন, শুনলে শুনলে নতুন মেজো বউ তোমার নাতনির আসপদ্দার কথা? বলে কিনা লোকে বললেই বা। ডাক শাস্তরের কথা, যাকে বলল ছি তার রইল কি, আর বলে কিনা সেরেছে। দিনতারিণী ভাবেন, মোক্ষদা একবার মুখ ধরলে তো আর রক্ষে নেই। দুর্দান্ত স্বাস্থ্য মোক্ষদার, দুরন্ত খিদে তেষ্টা। সেই খিদে তেষ্টা চেপে রেখে 3 প্রহর বেলায় জল খায়, বেলা গড়িয়ে অপরাহ্ন বেলায় ভাত। সকালের দিকে শরীরের মধ্যে ওর খাঁ খাঁ ঝাঁ ঝাঁ করতে থাকে, তাই কথার চোটে থরহরি করে ছাড়ে সবাইকে। প্রসঙ্গটা তাই তাড়াতাড়ি পরিবর্তন করেন দিনতারিণী। হ্যালো সত্য, সকালবেলা জলপান খাসনি, অসময়ে এখন পান্তা ভাতের খোঁজ? আহা, কি বুদ্ধির ছিঁড়ি! সত্য ঝেঁচে ওঠে, আমি যেন খাবো, কেঁচো আর পান্তা ভাত দিয়ে টোপ ফেলবো। কি করবে? দিনতারিণীর আগেই মোক্ষদা 2 চোখ কপালে তোলেন। কি করবে? টোপ ফেলবো, টোপ, মাছের টোপ। পেয়েছো শুনতে? নেরু আমায় কঞ্চি চেচে খুব ভালো একটা ছিপ করে দিয়েছে, খিড়কির পুকুরে মাছ ধরবো। সত্য! মোক্ষদা যেন ছিপ পিটিয়ে ওঠেন। ছিপ ফেলে মাছ ধরবি তুই? খুব নয় বাপসো আগিয়ে আছিস, তা বলে কি সাপের 5 পা দেখেছিস? মেয়ে মানুষ ছিপ ফেলে মাছ ধরবি? সত্য ঝাঁকড়া চুলে ভরা মাথাটা ঝাঁকিয়ে বলে, আহা, ছোট্ট একমার কি বাক্যের ছিঁড়ি! মেয়ে মানুষ মাছ ধরে না? রাঙা খুড়িমারা ধরে না? ও বাড়ির পিসিরা ধরে না? মরণ মুখ পোড়া মেয়ে, ওরা ছিপ ফেলে মাছ ধরে? ওরা তো গামছা ঝাঁকা দিয়ে চুনোপুটি তোলে, তাতে কি? সত্য হাতের মান পাতাখানা দাওয়ার গায়ে আঁচড়াতে আঁচড়াতে বলে, গামছা দিয়ে ধরলে দোষ হয় না, ছিপ দিয়ে ধরলেই দোষ। চুনোপুটি ধরলে দোষ হয় না, বড় মাছ ধরলেই দোষ। তোমাদের এসব দোষের শাস্ত্র কে লিখেছে গা? সত্য! দিনতারিণী করাস্বরে বলেন, 1 ফোঁটা মেয়ে অত বাক্যি কেন লা? ঠিক বলেছে ছোট ঠাকুরজি, পরের ঘরে গিয়ে হাড়ির হাল হবে এরপর। বাবা বাবা, দুটো পান্ত চাইতে এসে কি খোয়ার? যাচ্ছি আমি শেষেলের ওদের কাছে। যাবো কি, সেখানে তো আবার বড় জেঠি, গুলি ভাঁটার মতো চাল। খেদিদের বাড়ি থেকে নিলেই হতো তার চেয়ে। কি বললি? খেদিদের বাড়ি থেকে ভাত? কায়েত বাড়ির ভাত নিয়ে ঘাঁটবি তুই? ঘেঁটেছি নাকি? বাবা বাবা, কি হাত তোমাদের, খালি দোষ আর দোষ। আচ্ছা, যাচ্ছি আমি ও হেসেলি, কিন্তু যখন বড় মাছ ধরবো তখন দেখো। বলে সত্য আঁচড়ানোর চোটে চিড়ে চিড়ে যাওয়া মান পাতাটা হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায় দাওয়ার কোণ বরাবর ধরে ও মহলে। সেখানে বিরাট এক কর্মযজ্ঞের কাণ্ড চলছে অহরহ। দিনে দুবেলায় 200-250 পাক পড়ে। সেখানেও এমনি উঁচুপোতার রান্নাঘর, তবে দাবায় উঠতে তেমন বাধা নেই। বেপরোয়া উঠে গেল সত্য, আর এদিক ওদিক তাকিয়ে দাওয়ার কোণ থেকে একখানা খালি নারকেলের মালা কুড়িয়ে নিয়ে রন্ধনশালার দরজার সামনে এসে দাঁড়িয়ে সাহসে ভর করে ডাকল, বড় জেঠি। সারাদিন কুমোটের পর হঠাৎ এক চিলতে ঠান্ডা হাওয়া উঠল, গা জুড়িয়ে এলো, কিন্তু প্রাণে যাচ্ছে আতঙ্ক। সময়টা খারাপ, চৈত্রের শেষ। ঈশান কোণে মেঘ জমেছে, তার কালো ছায়া আধখানা আকাশকে যেন ঘোমটা পরিয়ে দিল। যেন একটা দুরন্ত দৈত্য হঠাৎ পৃথিবীর ওপর ঝাঁপিয়ে পড়বার আগের মুহূর্তে পাঁয়তারা কষছে। মাঠে ঘাটে পথে পুকুরের চেয়ে যেখানে বাইরে ছিল
তারা ঘন ঘন আকাশের দিকে তাকাতে তাকাতে হাতের কাজ চটপট সারতে শুরু করলো। আর বাতাসে বাতাসে তরঙ্গ তুলে গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্ত অব্দি ছড়িয়ে পড়ল এক টানা একটা সানুনাসিক স্বরের ধুয়ো। সে স্বর ধাপে ধাপে চড়ছে, মাঝে মাঝে খাদে নামছে। তার ভাষাটা এই: বুদি আয়, সুন্দরী আয়, মংলি আয়, নক্কি আয়। ঝড়ের আশঙ্কায় গৃহপালিত অবলা জীবগুলোকে গোচারণ ভূমি থেকে গোহালে ফেরবার আহ্বান জানানো হচ্ছে। সত্যবতী জানে না ঝড়ের আগের মুহূর্তে কিংবা সন্ধ্যার আগে গরুগুলোকে যখন ডাক দেওয়া হয় অমন নাকি নাকি সুরে ডাকা হয় কেন। ও জানে এই নিয়ম। অবশ্যই যারা ডাকে তারা নিজেরাই বা 8 বছরের সত্যবতীর চাইতে বেশি কি জানে। তারাও জ্ঞানাবধি দেখে আসছে গরুকে সাজ সন্ধ্যায় ঘরে ফিরিয়ে আনবার সময় আকাশ বাতাস কাঁপিয়ে যে আহ্বানটা জানানো হয় সেটার সুর সানুনাসি। কে জানে কোন কালে কোন বরপ্রাপ্ত গরু মানুষের ভাষা শিখে ফেলে মানুষের কাছে তার পছন্দ অপছন্দর নমুনাটা জানিয়েছে কিনা, বলেছে কিনা এই সানুনাসিক স্বরটাই আমার রুচিকর। আপাতত দেখা যাচ্ছে ওই অবলা জীবগুলো এই এ প্রান্ত ও প্রান্ত ধুয়োতে সচকিত হয়ে দ্রুত গতিতে গোহালমুখী হচ্ছে। তারাও গলা তুলে আকাশটাকে দেখে নিচ্ছে একবার একবার। সত্যবতী একটা সংবাদ বহন করে দ্রুত গতিতে বারুজ্জেপাড়া থেকে বাড়ির দিকে আসছিল। তবুও আশেপাশে ধুয়ো শুনে অভ্যাসবশে গলার সুর চড়িয়ে হাঁক পাটল, শ্যামলী আয়, ধবলি আয়। আমবাগানের ওদিক দিয়ে রামকালী ফিরছিলেন রায়পাড়া থেকে পায়ে হেঁটে। পালকিটা ধার দিয়ে আসতে হয়েছে রায়পাড়ায়। গ্রামবৃদ্ধ রায়মশাইয়ের অবস্থা খারাপ। খবর পেতে নারী দেখতে গিয়েছিলেন রামকালী। নারীর অবস্থা দেখে গঙ্গা যাত্রার ব্যবস্থা দিলেন, আর ব্যবস্থা দিয়েই পড়লেন বিপাকে। রায়মশাইয়ের ছেলেরা দুজনেই গত হয়েছে, আছে 3 নাতি। কিন্তু তাদের এমন সঙ্গতি নেই যে পালকি ভাড়া দিয়ে আর 4টে বেহারাকে মজুরি জলপানি দিয়ে ঠাকুরদার গঙ্গা যাত্রা করাবে। অথচ অমন নিষ্ঠাবান সদাচারী প্রাচীন মানুষটা ঘরে পড়ে মরবে, এটাই বা চোখে দেখে সহ্য করা যায় কি করে। আর গেলে ত্রিবেণীর গঙ্গায় উত্তম। গঙ্গা যাত্রার ঘোষণা শুনে রায়মশাইয়ের নাতিরা যেই মুখ চাওয়াচাই করল, সঙ্গে সঙ্গে বলতে হলো রামকালীকে, পালকির জন্য চিন্তা করো না, আমার পালকিতেই যাবেন রায় কাকা। নাতিরা অস্ফুটে একবার বলল, আপনাকে রোগী দেখতে দূরে দূরে যেতে হয়, পালকিটা দিলে। রামকালী গম্ভীর হাস্যে বললেন, তবে নয় ঠাকুরদাকে কাঁধে করেই নিয়ে যাও, 3 নাতি রয়েছে উপযুক্ত। বয়োজ্যেষ্ঠের পরিহাস বাক্যে হেসে ফেলবে এমন বেয়াদবির কথা অবশ্য ভাবাই যায় না। কাজে কাজেই 3 জনে ঘাট চুলকোতে লাগলো। আর ওরই মধ্যে যে বড়, সে সাহসে ভর করে বলল, ভাবছিলাম গোগাড়ি করে। ভাবাটা খুব উচিত হয়নি বাপু, রামকালী বলেন। গোগাড়ি চড়িয়ে নিয়ে গেলে ওই 92 বছরের জীর্ণ খাঁচাখানা কি আর প্রাণ পাখি সমেত গঙ্গা পর্যন্ত পৌঁছবে? পাখি খাঁচা ছাড়া হয়ে উড়ে যাবে। আমিও ওর সন্তান তুল্য বাপু, তোমাদের সংকোচ করবার কিছু নেই। তাছাড়া চটপট ব্যবস্থার দরকার, কখন কি হয় বলা যায় না। রায়মশাইয়ের ঘোলাটে চোখ দুটো থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। তিনি শিরাবহুল শীর্ণ ডান হাতখানা আশীর্বাদের ভঙ্গিতে তুলে বললেন, জয়স্তু। বাইরে এসে রামকালী পালকি বেহারা কটাকে নির্দেশ দিলেন, পালকিটার মিথ্যে বয়ে নিয়ে যাবি কেন? ওটা এখানেই থাক, তোরা বাড়ি গিয়ে খেয়ে দিয়ে নেগে শেষ রাতে উঠে চলে আসবি। আর দেখ, বাড়ি থেকে কালকের সারাদিনের মতন জলপাল নিয়ে আসবি, বুঝলি? আর শোন, তোরা এখন এখানে কিছু কাজকর্মের প্রয়োজন আছে কিনা দেখ, আমি বাড়ি ফিরছি। জোর পায়ে ফিরছিলেন রামকালী, কারণ বেরিয়েই দেখেছিলেন ঈশান কোণে মেঘ। পালকি চড়ে রুগী দেখতে যান বলে যে রামকালী হাঁটতে অনভ্যস্ত তা নয়। প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে উঠে প্রাতকৃত সেরে ক্রোশ 2 হেঁটে আসা তার নিত্যকর্মের প্রথম কর্ম। তবে হ্যাঁ, রোগীর বাড়ি যাওয়ার কথা আলাদা, সেখানে মান মর্যাদার প্রশ্ন।
পথ সংক্ষেপের জন্য বাগানের পথ ধরেছিলেন, কিন্তু আম বাগানের কাজ বরাবর আসতেই ঝরা পাতা আর ধুলোর ঝড় উঠল। রামকালী তাড়াতাড়ি বাগানের মাঝামাঝি থেকে বেরিয়ে কিনারায় এলেন, আর আসতে না আসতে থমকে দাঁড়িয়ে পড়লেন। গলাকার? 70 না? হ্যাঁ, 70ই তো মনে হচ্ছে, যদিও ঝড়ের শোঁ শব্দের বিপরীতে শব্দটা হওয়ায় বুঝতে সামান্য সময় লেগেছিল, কিন্তু সে সামান্যই। তাছাড়া গরু দুটোর নামও পরিচিত, শ্যামলী, ধবলী রামকালীর বাড়িরই গরু। গরু অবশ্যই চাটুজ্যেদের এক গোহাল আছে, কিন্তু এই গরু দুটি বিশেষ সুলক্ষণযুক্ত বলে রামকালীর বড়ই প্রিয়। সময় পেলে রামকালী নিজে হাতে ওদের মুখে ঘাস ধরে দেন, গায়ে হাত বুলোন। বাড়ির কুমারী মেয়েরা শ্যামলী, ধবলীকে নিয়ে গোকাল ব্রত করে। মোক্ষদা তাদের কাছ থেকে সংগৃহীত গোময় দ্বারাই সম্যক বিশুদ্ধতা রক্ষা করে চলেন। কান খাড়া করে ধ্বনির মূল উৎসের দিকটা অনুমান করে নিলেন রামকালী। তারপর দ্রুত পায়ে এগিয়ে গিয়ে ধরে ফেললেন কন্যাকে। সত্যবতী তখন ধুলোর আঁচড় থেকে চোখ রক্ষা করতে আঁচলের কোণটা 2 হাতে মুখের সামনে তুলে ধরে ছুটছিল। যাচ্ছিস কোথায়? জলৎগম্ভীর স্বরে হাঁক পাতলেন রামকালী। সত্যবতী চমকে মুখের ঢাকা খুলে থ। যদিও সকলেই সত্যবতীকে বাপ সোহাগী আখ্যা দেয় এবং সত্যি সত্যবতী রামকালীর বিশেষ আদরিনী, তাছাড়া পয়মন্ত মেয়ে বলে রামকালী মনে মনে বেশ একটু সমীহও করেন তাকে, তাই বলে সামনাসামনি যে কোনো আদর আদিক্ষে তার পাট আছে তা নয়। কাজে বাবার গলা শুনে সত্যবতীর হয়ে গেছে। রামকালী আরেকবার প্রশ্ন করে, এমন সময় একা গিয়েছিলি কোথায়? সত্যবতী ক্ষীণ কণ্ঠে বলে, সেজ পিসির বাড়ি। সত্যবতী যাকে সেজ পিসি আখ্যা দিল তিনি হচ্ছেন রামকালীর খুড়তুতো বোন। এই গ্রামে শ্বশুর বাড়ি, এই গ্রামে বাস। রামকালী ভুরু কুঁচকে বলেন, অত দূরে আবার একা একা যাবার দরকার কি? সঙ্গে কেউ নেই কেন? এই 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 জন্যেই সত্যবতীর বাপ সোহাগী আখ্যা। চর নয়, চাপড় নয়, নিদেন একটা কানমোলাও নয়, শুধু একটু কৈফিয়ত তলব। সত্যবতী এবার সাহস পেয়ে বলে, না একা কেন, পুণ্যি পিসি আর নেরু ছিল, তারপর আমি এই তোমাকে ডাকতে ছুটতে ছুটতে আসছি। আমাকে ডাকতে ছুটতে ছুটতে আসছিস? রামকালী ভুরু কুঁচকে বলেন, কেন, আমায় কি দরকার? সত্যবতী এবার পূর্ণ সাহসে ভর করে সোৎসাহে বলে, জটাদার বউ যে মরো মরো নারী ছেড়ে গেছে, তাই সেজ পিসি কেঁদে বলল, যা সত্য একবার মেজদাকে ডেকে নিয়ে আয় যেখানে পাস। তা আমি রায়পাড়া গিয়ে শুনলাম তুমি এইমাত্র চলে এসেছো। আবার রায়পাড়াও গেছিলি? না, বিপদ করলে দেখছি। জটার বউয়ের আবার কি হলো যে নারী ছেড়ে যাচ্ছে? যাচ্ছে কি বাবা? সত্য আরো উৎসাহ সহকারে বলে, গেছে। সেজ পিসি চেঁচাচ্ছে, বুক চাপড়াচ্ছে আর বালিশ বিছানা সরিয়ে নিচ্ছে। আহ, কি যে বলে, চল দেখি গে। রামকালী বলে, ঝড় উঠে পড়লো, এখনই বৃষ্টি আসবে। কি মুশকিল হয়েছিল কি? কিছু নয়, সেজ পিসি বললে রান্না বান্না সেরে যেই খেতে বসেছে জটাদার বউ, আর অমনি জটাদা পান চেয়েছে। জটাদার বউ বলেছে পান ফুরিয়ে গেছে। ব্যাস, বাবু মহারাজের রাগ হয়ে গেছে, দিয়েছেন ঠাঁই ঠাঁই করে পিঠের ওপর লাঠি। আর অমনি জটা বৌঠান কাশিতে মুখ থুবড়ে। হঠাৎ খুব খুব করে হেসে ওঠে সত্যবতী। হাসছিস যে? ধমকে উঠলেন রামকালী। বিরক্ত হলে, কি অশুভ হচ্ছে মেয়েটা, হাসির কি সময় অসময় নেই? বললেন, মানুষ মরছে দেখে হাসতে হয়, এই শিক্ষা দীক্ষা হচ্ছে? সত্যবতী নিতান্তই হেসে ফেলেছিল। এখন বাপের ধমকে সামলে নিয়ে মুখটা ম্লান করবার চেষ্টা করে বলে, সেজ পিসি বলছিল যেই না ধাক্কা খাওয়া অমনি কুমড়ো গড়াগড়ি হয়ে দাওয়া থেকে উঠোনে পড়ে গেল। কষ্টে হাসি চেপে ফের বলে সত্যবতী, জটাদার বউ অনেক ভাত খায় না বাবা, তাই অত মোটা। আহ, বলে বিরক্তি প্রকাশ করে তাড়াতাড়ি এগোতে থাকেন রামকালী। সত্যবতীও হাঁটায় কিছু কম দর নয়, বাপের সঙ্গে সমানই এগোতে থাকে। রামকালী জটার বউয়ের জন্য সহানুভূতিতে যতটা না হোক, জটার ব্যবহারে মনে মনে অত্যন্ত বিরক্ত বোধ করে। হতভাগা বামুনের ঘরের গরু,
পেটে ক অক্ষরের আঁচড় নেই, গাঁজা গুলি সবেতেই ওস্তাদ, আবার বংশ ছাড়া বিদ্যে হয়েছে, বউ ঠ্যাঙানো। জটাফটের বাপ তো অমন ছিল না, বরং রামকালীর গুণবতী বনি লোকটাকে সারা জীবন জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছে। কে জানে কিভাবে বেটক করে লেগেছে। সত্যিই যদি মরে টরে যায়, দস্তুর মতো ফ্যাসাদে পড়তে হবে। সত্যবতীর কথা ভুলে গিয়ে আরো জোরে পা চালান রামকালী। সত্যবতী এবার দৌড়তে শুরু করে। হেরে যাবে না সে। চোখ কপালে উঠে স্থির হয়ে গেছে, মুখে ফেনা ভেঙে সে ফেনা শুকিয়ে উঠেছে, হাত পা ঠান্ডা পাথর। সন্দেহ আর নেই, সমস্ত লক্ষণ স্পষ্ট। তুলসী তলায় শুইয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। অবশ্য কষ্ট করে আর ঘর থেকে বয়ে আনতে হয়নি, লাথি খেয়ে গড়িয়ে তো উঠোনেই পড়েছিল তুলসী তলার কাজ বরাবর। দণ্ডখানেকের মধ্যে বেতার বার্তায় সারা পাড়ায় সংবাদ রটে গেছে এবং পাড়া ঝেঁটিয়ে মহিলাবৃন্দ এসে জড়ো হয়েছেন আসন্ন ঝড়ের আশঙ্কা তুচ্ছ করে। ব্যাপারটা তো কম রংদার নয়। দৈনন্দিন বৈচিত্র্যশূন্য জীবননাট্যের মধ্যে এমন একটা জোরালো দৃশ্য দর্শনের সৌভাগ্য জীবনে কবার আসে। প্রথমে সমস্ত জনতার মধ্যে উঠল একটা চাপা উত্তেজনার আলোড়ন। জটা নাকি বউটাকে একেবারে শেষ করে ফেলেছে। তারপর হাই হাই। জটা সম্পর্কে মন্তব্যগুলিও এখন আর জটার মান কান বাঁচিয়ে হচ্ছে না, কারণ স্পষ্ট কথা বলে নেবার মতো এহেন সুযোগই বা কার জীবনে কবার আসে। সত্যি শেষ হয়ে গেছে। ছি ছি ছি, কি খুনি দস্যি ছেলে গো। ধন্যী সন্তান পেটে ধরেছিল নাকি? আচ্ছা, জটাটাই বা এত গোয়ার হলো কোথা থেকে? ওদের বাপ তো মহা ভালো মানুষ ছিল। হলো কোত্থেকে? তুমি আর জ্বালিও না ঠাকুরজি। বলি, গর্ভধারিণীটি কেমন? এ হচ্ছে খোলের ঘুম। আহা, হাবাগোবা নিপাট ভালো মানুষ বউটা, মা বাপের বাচ্চা, বেগরে প্রাণটা গেল। এমন নানাবিধ আলোচনা চলতে থাকে। একটা মেয়ে মানুষের জন্য এর চাইতে আর কত বেশি দরদ আশা করা যায়? প্রতিবেশিনীদের আক্ষেপোক্তিগুলি নীরবে হজম করতে বাধ্য হচ্ছিলেন জটার মা, কারণ আজ তিনি বড়ই বেকায়দায় পড়ে গেছেন। তাই সমস্ত মন্তব্য চাপা পড়ে যায় এমন সুরে মরা কান্নাটা জুড়ে দেন তিনি, বুক চাপড়ে চাপড়ে মর্মভেদী হৃদয় বিদারক ভাষায় ইনিয়ে বিনিয়ে। বাড়ির কাছাকাছি আসতে না আসতেই শুনতে পেলেন রামকালী খুড়তুতো ছোট বোনের সেই পাঁজর ভাঙা শোক গাথা। ওরে আমার ঘরের লক্ষ্মী, ঘর ছেড়ে আজ কোথায় গেল রে? ওরে সোনার পৃথিবীকে বিসর্জন দিয়ে আমি কোন প্রাণে পেয়ে সংসার করব রে? ওরে জটা, তোর যে নগরে না তুই বাজারে আগুন লাগলো রে। সত্যবতী বলে উঠল, যা, সর্বনাশ হয়ে গেল। দ্রুত পদক্ষেপটা হঠাৎ স্তিমিত হলো। ভুরুটা একবার কুঁচ করলেন রামকালী। যাক, তাহলে হয়েই গেছে। তবে আর তিনি গিয়ে কি করবেন? এখন জটা হতভাগার কপালে কত দুর্গতি আছে কে জানে। হঠাৎ ভয়ঙ্কর রকমের একটা চিৎকার উঠল, বোধ করি ফিনিশিং টাচ। ওরে বাবা রে, আমার কি সর্বনাশ হলো রে! কি রাঙে রাধা বউ এনেছিলাম রে! রামকালী পায়ে পায়ে এগোতে এগোতে সহসা দরজার কাছাকাছি এসে ঘুরে দাঁড়িয়ে বললেন, যাক, সত্যি শেষ হয়ে গেছে তাহলে। সত্য, তুই বাড়ি যা। সত্যবতী কাঠ। বাড়ি? একলা? কেন একলা কেন? নেরু আর পুণ্যি এসেছিল বললি না? সত্যবতী ভয়ে ভয়ে বলে, এসেছিল তো, আর কি এখন যাবে তারা? যাবে না? যাবে না মানে? ওদের ঘাট যাবে। দেখ কোথায় আছে, আমাকে তো আবার এদের এদিকে দেখতে হবে। কৈফিয়ত দিয়ে কথা রামকালী কদাচ কাউকে বলেন না, কিন্তু সত্যর কাছে সামান্য একটু সহজ রামকালী। সত্যবতী গুটি গুটি এগিয়ে একবার পিসির উঠোনের ভিতর গিয়ে দাঁড়ায়। এদিক ওদিক তাকিয়ে নেরু পুণ্যি কারো দেখা না পেয়ে ফিরে এসে ম্লান মুখে বলে, ওদের কাউকে দেখতে পাচ্ছি না। কেন, গেল কোথায় সব? কি জানি। সত্য আস্তে আস্তে সাহসে ভর করে প্রাণের কথাটা বলে ফেলে, বাবা, তুমি তো মরা বাঁচাতে পারো। মরা বাঁচাতে? দূর পাগলি। সত্য ম্রিয়মান ভাবে বলে, তবে যে লোকে বলে।
লোকে বলে, কি বলে? অন্যমনস্কভাবে মেয়ের কথার জবাব দিয়ে রামকালী এদিক ওদিক তাকাতে থাকে। যদি একটা বেটা ছেলের মুখ চোখে পড়ে, এসে যখন পড়েছেন তিনি, দায়িত্ব এড়িয়ে চলে যেতে তো পারেন না। জটাদের তেমন বাঁশ ছাট না থাকে, রামকালীর বাগান থেকে বাঁশ কেটে আনতে হুকুম দেবেন। কিন্তু কই, কে কোথায়? বাড়ির ভিতর থেকে সুর উঠছে নানা রকম, বাইরেটা শূন্য, স্তব্ধ। ভালোর মধ্যে আকাশটা হঠাৎ মেঘ উড়ে গিয়ে দিব্যি পরিষ্কার হয়ে উঠেছে, আর বোঝা যাচ্ছে সন্ধ্যার এখনো দেরি আছে। হঠাৎ সত্যবতী একটা অসমসাহসিক কাণ্ড করে বসে। বাপের একখানা হাত দুহাতে চেপে ধরে রুদ্ধকণ্ঠে বলে ওঠে, বলে যে কবরেজ মশাই মরা বাঁচাতে পারেন, দাও না বাবা একটুখানি ওষুধ জটাদার বউকে। রামকালী এই অবোধ বিশ্বাসের সামনে থতমত খেয়ে সহসা কেমন অসহায়তা অনুভব করেন। তাই ধমকে ওঠার পরিবর্তে মাথা নেড়ে বলেন, ভুল বলে মা, কিছুই পারিনি। মিথ্যে অহংকারে কতগুলো শেকড় বাকড় দিয়ে নারী আর লোক ঠকায়। সত্যবতী এ কথার সুর ধরতে পারল না, পারার কথাও নয়। বুঝলো এ হচ্ছে বাবার রাগের কথা। কিন্তু আপাতত সে মরিয়া, যা থাকে কপালে। বাবার হাতে যদি ঠ্যাঙানি খাওয়া থাকে তাই খাবে সত্য, কিন্তু সত্যবতীর চেষ্টায় জটাদার বউটা যদি বাঁচে। তাই চোখ কান বুঝে সে বাবার গায়ের চাদরের খুঁটটা টেনে বলে ফেলে, তোমার পায়ে পড়ি বাবা, জন্মের শোধ একটু ওষুধ দাও না। আহা, বিনি চিকিৎসায় মারা যাবে জটাদার বউ। মরার পর যে আর চিকিৎসা চলে না, এ কথা আর মেয়ের কাছে ব্যাখ্যা করতে পারলেন না রামকালী। শুধু একটা নিঃশ্বাস ফেলে ফের ঘুরে দাঁড়িয়ে বললেন, চল দেখি। জমজমাট নাটকের মধ্যিখানে যেন হঠাৎ আসরের চাঁদোয়া ছিঁড়ে পড়ল। কবরেজ মশের গলা খাকারি না? হ্যাঁ, তাই বটে। বিশালকায় সুকান্তি পুরুষ দরজার সামনে দাঁড়িয়ে। সঙ্গে সঙ্গে সত্যর সানানো গলা বেজে উঠেছে, বাবা বলছেন ভিড় ছাড়তে হবে। পাড়ার মহিলারা মাথার কাপড় টেনে চুপ করে গেলেন। শুধু জটা জননী টুকরে উঠলেন, ও মেজদা গো, আমার জটা লক্ষ্মী যারা হলো গো। থাম, যেন একটা বাঘ হুঙ্কার দিল। তোর জটা আবার লক্ষ্মী ছাড়া না ছিল কবে? একেবারে শেষ করে ফেলেছে তো। ভিড় সরে গেছে। কবরেজ মশাই ভাগ্নে বউয়ের কাছে গিয়েও যতটা সম্ভব ছোঁয়া বাঁচিয়ে হেঁট হয়ে দু আঙুলে নাড়িটা টিপে ধরেন, আর মুহূর্তকাল পরেই চমকে ওঠেন। যাক, সব রং তামাশা ফক্কিকার। শুধু নাটকের একটা দৃশ্যই জখম নয়, আগাগোড়ার নাটকটাই খতম। বহারম্ভে লঘুক্রিয়ার এহেন উদাহরণ আর কখনো কেউ দেখেছে না শুনেছে। জটার বউয়ের এই আচরণটা যেন ধাষ্টামোর চরম, ক্ষমার অযোগ্য। ছি ছি, মেয়ে মানুষের প্রাণ বলে কি এমনই কাঠ পরমায়ু হতে হয় গা? তবে এই মেয়ে মানুষের কপালে যে অশেষ দুঃখ তোলা আছে, তাতে আর কারো মতভেদ থাকে না। মরে গিয়ে তুলসী তলায় শুয়ে আবার 4 দণ্ড পরে ঘরে উঠে সই, ঢকঢক করে এক বাটি গরম দুধ গেলে, এমন মেয়ে মানুষের খবর এর আগে এরা অন্তত কেউ পাননি। ছি ছি, কি ঘেন না! পুরুষের প্রাণ হলে আর ওই স্বর্ণ সিঁদুরটুকু জিভে ঠেকিয়ে এই চোখ খুলতে হতো না। কিন্তু যাই বলো, জটার বউ খুব খেল দেখালো বটে। এইবার শাশুড়ি মাগির হাতে যা খোয়ার হবে টের পাচ্ছি। মাগির যা অপমান্নী হয়েছে আজ। কিন্তু যাই বলো, তুলসীতলা থেকে অমন হুট করে ঘরে তোলাটা ঠিক হয়নি। একটা অঙ্গ প্রাচিত্তির করা কর্তব্য ছিল। কে জানে বাবা, সত্যি বেঁচেছিল না কোনো অপদেবতায় ভর করলো। আমার তো কেমন সন্দেহ হচ্ছে। থাম সেজবো, সাত সন্ধ্যেই একা ঘাটে পথে যায়, ভাবলে গা ছমছম করবে। কিন্তু চাউনিটা একটু কেমন কেমনই লাগলো। না না, ওসব কিছু না, কবরেজ মশাই তো বললেনই। আচমকা ধাক্কা খেয়ে ভিড়মি গেছিল। নে বাবা, চল চল, চিষ্টি সংসারে কাজ পড়ে না হোক 5 দণ্ড সময় বৃথা নষ্ট হলো। জটার মার আদি কেটারে দেখলে যেন বৌমোর বুক একেবারে ফেটে যাচ্ছিল। দেখেছি, দেখতে আর বাকি কিছুই নেই। বুক যদি ফেটে যেত বউ জিইয়ে ওঠায়। বড় আশায় ছাই পড়লো। ভাবছিলি তো বেটা তার ভাগ্যিমান হলো, আবার এখনই তার বিয়ে দিয়ে দান সামগ্রী গয়নাপত্র ঘরে তুলবে।
বাক্যের স্রোত আর থামে না। ঘাটে পথে আপন আপন বাড়ির চৌহদ্দির মধ্যে বাক্যের বৃন্দাবন বসে যায়। এত বড় একটা ঘটনাকে এত সহজে জড়িয়ে ফেলতে ইচ্ছে কারোরই হচ্ছে না। জটার মাকে পেরে ফেলবার এত বড় সুবর্ণ সুযোগটাও মাঠে মারা গেল। জটার বউয়ের উপর কিছুতেই আর প্রসন্ন হতে পারছে না কেউ। বউটা যেন সবাইকে বড় রকমের একটা ঠকিয়েছে। জ্ঞাতি খুঁটশাশুড়ি খবর পেয়ে আঁচলের তলায় লুকিয়ে আলতা পাতা আর সিঁদুর গোলা এনেছিল, যাতে প্রথম সিঁদুর দেওয়ার বাহাদুরিটা তাঁরই হয়। সেগুলি এখন ঘাটে ভাসিয়ে এলে। যতই হোক, মরার জন্যে আনা তো। তার রাগটা তাঁরই বেশি হচ্ছে জটার বউয়ের উপর। না, নাম কেউ জানে না, জানবার চেষ্টাও করে না। জটার বউ এই তার একমাত্র পরিচয়। এরপর শেষ পরিচয় হবে অমুকের মা। তবে আর নামে দরকার কি? নামে দরকার নেই, কিন্তু তার কথায় সকলেরই দরকার আছে। সেই দরকারি কথাগুলোর মধ্যে হঠাৎ জ্ঞাতি খুড়শাশুড়ি বলে উঠলেন, আমাদের বাপের বাড়ির দেশ হলে ও বউকে আর ঘরে উঠতে হতো না, ওই গোয়ালে কি ঢেকশেলে জীবন কাটাতে হতো। দু একজন মুখ চাওয়াচাই করলেন। জীবন নিয়ে বিচারটা কেন? খুড়শাশুড়ি ফের রায় দেন, একে তো তুলসী তলায় বার করা, তারপর আবার কত বড় অনাচার ভাবো, মামা শ্বশুরের ছোঁয়াচ খাওয়া। কবিরাজ মশাই যখন নির্ভরসায় নাড়ি টিপে ধরলেন, তখনই তো আমি অবশ্যই উনি ভেবেছিলেন মরেই গেছে, আর মরে গেলে সৎকারের আগে দেহ শুদ্ধ তো একটা করতেই হতো। কিন্তু এই যে একেবারে জলজ্যান্ত জিয়ে উঠল, প্রাচীরটি না করলে কি করে চলবে? বহু গবেষণান্তে স্থির হলো, মামা শ্বশুর স্পর্শের পাতক স্বরূপ একটা প্রায়শ্চিত্ত জটার বউকে করতেই হবে। তাছাড়া মরে বাঁচার পাতকে আর একটা, নইলে জটার মাকে পতিত থাকতে হবে। বেচারা অপরাধিনী তো অচৈতন্য। জটার মাও জটাকে খুঁজে বেড়াচ্ছেন, কাজেই একতরফা ডিক্রি হয়ে যায়। কিন্তু সত্যবতী এসবের কিছুই জানে না। ও এক অদ্ভুত গৌরবের আনন্দে ছলছল করতে করতে বাবার সঙ্গে সঙ্গে বাড়ি ফেরে। উফ, রাগ করে বাবা কি উল্টো কথা বলছিলেন কিনা চিকিৎসে টিকিৎসে কিছু জানি না। সাথে কি আর সত্য অত দুঃসাহস করে বাবাকে হাতে ধরে বলেছিল একটু ওষুধ দিতে? তাই না বেচারি বউটা বাঁচল। আহা, সত্য যখন শ্বশুর বাড়ি যাবে, তখন যদি সত্যর বর অমনি মেরে সত্যকে মেরে ফেলে, বেশ হয়। বাবা খবর পেয়ে গিয়ে একটি মাত্র স্বর্ণ সিঁদুর মধু দিয়ে মেরে খাইয়ে দেবেন, আর একটু পরে সত্য চোখ খুলে সবাইকে দেখে তাড়াতাড়ি মাথায় ঘুমটা টেনে ফেলবে। উফ, কি মজাই হবে তাহলে! দেশ শুদ্ধ লোকের তাক লেগে যাবে সত্যর বাবা রামকালী কবরেজের গুণের মহিমায়। বাপরে বাপ, সোজা বাবা তার! গায়ের আর কোন মেয়েটার অমন বাপ আছে? হাসির কথা ভাবতে ভাবতে হঠাৎ সশব্দে হেসে ফেলা সত্যর বরাবরের টোপ। রামকালী চমকে প্রশ্ন করলেন, কি হলো, হাসলি যে? সত্য কষ্টে সামলে নিয়ে ঢুক গিলে বলল, এমনি। তোর ওই এমনি হাসিটা একটু কমা দেখি, প্রায় সহাস্যই বলেন রামকালী, নইলে এরপর শ্বশুর বাড়ি গিয়ে ওই জটার বউয়ের দশা হবে তোর। মনটা বড় প্রসন্ন রয়েছে। এই সামনে রাত, না হোক কতগুলো ঝঞ্ঝাট ঝামেলায় পড়তে হতো, জটার বউ তার হাত থেকে বাঁচিয়েছে। বাপের মনের প্রসন্নতার কারণটা অনুমান করতে না পারলেও প্রসন্নতাটুকু অনুধাবন করতে পারে সত্যবতী, এবং তারই সাহসে প্রায় উচ্ছ্বসিত হয়ে বলে, ওই জন্যই হাসলাম, আমি মরে গেলে তুমি বেশ গিয়ে বাঁচিয়ে দেবে। বটে, বলেন স্বল্পভাষী রামকালী। রামকালী নিঃশব্দে হনহন করে খানিকটা অগ্রসর হয়ে যান, এবং সত্যবতী বাপের সঙ্গে তাল রাখতে প্রায় ছুটতেই থাকে। হঠাৎ এক সময় থেমে রামকালী বলেন, মরে গেলে স্বয়ং ভগবান এসেও কিছু করতে পারেন না, বুঝলি? জটার বউ মরেনি। সত্য একটু আনমনা হয়ে যায়। মরাটা তাহলে আর কোন রকম? হঠাৎ চিন্তার গতি বদলায়। সত্য সৎসুকে বলে, কিন্তু বাবা, তুমি গিয়ে নারী দেখে স্বর্ণ সিঁদুর না কিনা খাওয়ালে ওই রকম মরা মরা হয়েই তো থাকতো জটাদার বউ, আর সবাই মিলে বাঁশ বেঁধে নিয়ে গিয়ে পাকুড়তলার শ্মশানে পুড়িয়ে দিয়ে আসতো। রামকালী একটু চমকালেন। আশ্চর্য, এতটুকু মেয়ে এত তলিয়ে ভাবে কি করে?
আহা, মেয়ে মানুষ, তাই সবই বৃথা। এই মগজটা যদি নেরুটার হতো, তা হলো না। 8 বছরের হাতি এখনো অ আ ইতে দাগ বুলোচ্ছে। নেরু রামকালীর দাদা কুঞ্জর শেষ কুড়ন্তি। 13টা ছেলে মেয়ে মানুষ করার পর 14টার বেলায় রাস একেবারে শিথিল হয়ে গেছে কুঞ্জ আর তার পরিবারে। ছেলেটা বামুনের গরু হবে আর কি। কিন্তু মেয়ের সন্তানের বোধ করিয়ে এত বেশি তলিয়ে ভাবতে শেখাও ভালো নয়। তাই রামকালী ঈষৎ থমকের সুরে বলেন, থাম থাম, মেলা বকিস না, পা চালিয়ে চল, গহীন অন্ধকার হয়ে গেছে দেখছিস। অন্ধকার? সত্যবতী শতাচ্ছিলে বলে, অন্ধকারকে আমি ভয় করি নাকি? এর চাইতে আরো অনেক অনেক অন্ধকারে বাগানে গিয়ে প্যাঁচার চোখ গুনি না। অন্ধকারে কি করিস? চমকে ওঠেন রামকালী। সত্য থতমত খেয়ে বলে, ইয়ে, আমি একলা নই, নেরু আর পুন্নি পিসিও থাকে, প্যাঁচার চোখ গুনি। হঠাৎ রামকালী হাহা করে হেসে ওঠেন, অনেকক্ষণ ধরে দরাজ গলায়। এই মেয়েকে আবার ধমকাবেন কি, শাসন করবেন কি? নির্জন পথে অন্ধকারের গায়ে সেই গম্ভীর গলায় দরাজ হাসি যেন স্তরে স্তরে ধ্বনিত হতে থাকে। বাণুজ্যেদের চণ্ডী মণ্ডপ থেকে উৎকীর্ণ হয়ে ওঠেন 2-1টি গ্রাম্য পৌর। বদ্যি চাটুর্যের গলা না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। একলা অমন অন্ধকারে হাসি কেন? একলা কি আর, নিশ্চয়ই ধিঙ্গি মেয়েটার সঙ্গে আছে, নইলে আর। ওই এক মেয়ে তৈরি করছেন রামকালী, ও মেয়ে নিয়ে কপালে দুঃখ আছে। আর দুঃখ? টাকার ছালা ঘরে, ওর আবার দুঃখ। শুনছি নাকি বর্ধমানের রাজার কাছ থেকে লোক এসেছিল কাল, রাজার সভা কবরেজ হবার জন্য সারতে। তাই নাকি? কই, শুনিনি তো। তাহলে গায়ের মায়া কাটালো এবার চাটুচ্ছে। না না, শুনছি যাবে না। বটে, তবু ভালো। তোমায় বললে কে? কুঞ্জর বড় ছেলেটা বলছিল। ভালোই, এ বয়সে আবার বিদেশে গিয়ে রাজদরবারের চাকরি। তবে রামকালীর মতি গতি বড় বেয়ারা। অত বড় ধিঙ্গি মেয়েকে এতটা বার বাড়তে দেওয়া উচিত হয় না। পাড়ার ছেলেগুলো হচ্ছে ওর খেলুড়ি। হ্যাঁ, গাছে চড়তে, সাঁতার কাটতে, মাছ ধরতে ব্যাটা ছেলে 10 গুণ ওপরে চায়। এটা একটা গৌরবের কথা নয় খুড়ো? যতই হোক মেয়ে ছেলে, তাই আবার একটা মান্যিমান ঘরের বউ হয়েছে। তারা টের পেলে ও বউকে ঘরে নিতে বেঁকে বসবে না? একটা কলঙ্ক রটিয়ে দিতেই বা কতক্ষণ? বদ্যি চাটুজ্যের ও তার ধিঙ্গি মেয়ের আলোচনায় চণ্ডীমণ্ডপ ভারাক্রান্ত হয়ে ওঠে। যাকে সামনে সমীহ করতে বাধ্য হতে হয়, তাকে আড়ালে নিন্দে করতে না পেলে বাঁচবে কেমন করে মানুষ? এইসব সমালোচনার প্রধানা পাত্রী তখন বাবার পিছন পিছন ছুটছে আর মনে মনে আকুল প্রার্থনা করছে, হে ভগবান, আমার পাটা বাবার মতন লম্বা করে দাও না গো, তাহলে বাবার মতন হাঁটি। হেরে যায় না? হেরে যেতে একান্ত আপত্তি সত্যবতীর। কোনো ক্ষেত্রে কোথাও হার মানবে না। এই পণ, এই পুণ্যি, ছড়া বাঁধতে পারিস? চিলেকোঠার ছাদের ওপর সত্যবতীর খেলাঘর। প্রধান খেলুড়ি রামকালীর জ্ঞাতখুড়োর মেয়ে পুণ্যবতী। সত্য তাকে 5 জনের সামনে সভ্যতা করে পুণ্যি পিসি বললেও নিজের এলাকায় পুণ্যিই বলে। বাবুই পাখির বাসা আনতে পারিস, অথবা কাঁচা পোকা ধরতে পারিস, কিংবা সাঁতরে 3 বার বড় দিঘি পারাপার হতে পারিস। এ ধরনের পরীক্ষামূলক প্রশ্ন প্রায়ই করে সত্য। কিন্তু ছড়া বাঁধতে পারিস কিনা এহেন প্রশ্ন একেবারে আনকোড়া, নতুন। পুণ্যি বিমূঢ়ভাবে বলে, ছড়া? কিসের ছড়া? জটাদার নামে ছড়া, বুঝলি? ছড়া বেঁধে গাঁ শুদ্ধ সব ছেলে মেয়েকে শিখিয়ে দেব। জটাদাকে দেখলেই তারা হাততালি দিয়ে ছড়া কাটবে, হি হি হি। জটাধরের দুর্দশার চিত্র কল্পনা করে দুজনে দুলে দুলে হাসতে থাকে। অতঃপর পুণ্যবতী একটা পাল্টা প্রশ্ন করে, খুব তো বলি মেয়ে মানুষকে আবার ছড়া বাঁধতে আছে নাকি? বাঁধতে নেই? সহসা অগ্নিমূর্তি ধরে সত্য। কে বলেছে তোকে নেই? মেয়ে মানুষ, মেয়ে মানুষ, মেয়ে মানুষ যেন মায়ের পেটে জন্মায় না, বানের জলে ভেসে আসে। অত যদি মেয়ে মানুষ করবি তো আমার সঙ্গে খেলতে আসিস নে। পুণ্যি মুচকি হেসে বলে, আহা মশাই রে, আর তোর বর যখন বলবে? কি বলবে? ওই মেয়ে মানুষ। ইস, বলবে বই কি, দেখিয়ে দেব না? আমি ওই জটাদার বউয়ের মতো ভেবেছিস?
কখনো না। দেখ না, ছড়া বেঁধে জটাটাকে কি উৎপাত করি। পুণ্যি ঈষৎ সমীহভাবে বলে, কিন্তু কি করে বাঁধবি? কি করে আবার? কথক ঠাকুর যেমন আখর দেন তেমনি করে। একটু তো বেঁধেছি, শুনবি? বেঁধেছিস? হ্যাঁ, বল না ভাই, বল না। সত্য আত্মস্থভাবে চেখে চেখে তেঁতুল খাওয়ার ভঙ্গিতে বলে, জটা দাদা পা গোদা, যেন ভোঁদা হাতি, বউ ঠ্যাঙানো দাদার পিঠে ব্যাঙে মারুক লাথি। ওরে সত্য! পুণ্যি সহসা ডুকরে উঠে সত্যকে জড়িয়ে ধরে, তুই কি রে, এরপর তো তুই পয়ার বানতে শিখবি রে। সেটাও যেন সত্যর কাছে কিছু নয় এমন ভাবে বলে, সে যখন শিখবো তখন শিখবো, এখন এটা যে যেখানে আছে সবাইকে শিখতে হবে, বুঝলি? আর জটাটাকে দেখলেই হি 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 হি। এতক্ষণ আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর ত্রয়ী উপন্যাস প্রথম প্রতিশ্রুতির প্রথম পর্ব। আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে আরো বেশি করে গল্প শুনুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকুন, বইয়ের সঙ্গে থাকুন, বেশি বেশি করে বই পড়ুন, সকলকে ভালো রাখুন। নমস্কার।